স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। দারুণ একটা নাটক চলছে দিল্লির বাইরে। দিল্লিতে একটা নতুন দল তৈরি হচ্ছে বাংলায়। যারা সাংসদ ছিল বিদ্রোহী, তারা ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বলে একটা দলের সাথে মিশে যেতে চলেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় লাইভ আসছে, শুনি আগে। স্বৈস্বাক্ষর সহ আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এরপর লোকসভা খুলবে 20 জুলাই। তার আগে আমাদের আলাদা ব্লক থাকবে, সেই ব্লকে আমাদের আলাদা করে দপ্তর দেওয়া হবে ওই নতুন লোকসভার মধ্যে। তারপরে আরও একটি, যে তৃণমূল কংগ্রেসের নামে আবার যে যাদের উপস্থিতি দেখা যাবে, তখন দুই পক্ষের মধ্যে কোনটা আসল তৃণমূল তা নিয়ে একটা আদালতে যাওয়া হবে এবং সেখান থেকে যা নির্ধারিত হবে সেটাকে মেনে নেওয়া হবে। যদি আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলকে স্বীকৃত তৃণমূল করে দেওয়া হয়, আপনারা কি এনসিপিআই এর অংশ হিসেবে কাজ করবেন? যদি পিসিমার গোপ হয় তাহলে বাবারা 3 ভাই হয়, এত ভেবে লাভ কি? দাদা, আপনাদের দলের দলনেতা কে হবেন সে বিষয়ে কিছু ঠিক হয়েছে? দলনেতা কে হবেন? আপনি সই করেছেন, সাড়ে যাবেন না, এখানে যাবেন, যেখানে সবাই বলে সেখানে যাবেন তো। কতজন সাংসদ সই করলো? हिंदी में बता दीजिए सर, हिंदी में बता 20 জন। सर, हिंदी में बता दीजिए किस पार्टी के साथ आपका मर्जर है? পারবে এই দুজন কারা? সেটাও বলতে পারবো। सर, क्या নতুন দল তৈরি হচ্ছে দিল্লি থেকে বাংলায়, কিন্তু দলটা ত্রিপুরার। সেদিকে আমরা নজর রাখবো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভেতরে ছিল, তখন বাইরে দেখছিলাম যে মিষ্টি এবং সিঙ্গারা খাওয়ার হিড়িক পড়ে গেছে। আর আজ যখন তৃণমূল কংগ্রেস সরকারিভাবে সোয়াহা 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 শেষ হলো, খতম হলো, ধ্বংস হলো, ছিন্ন হলো, ভিন্ন হলো, ঠিক তখন দিল্লিতে নৈশভোজ, সেই নৈশভোজের মেনু, আমার তো জিভে জল আসছে। তৃণমূল কংগ্রেসের শ্রাদ্ধের মেনু যদি কিছু হয়, সেই মেনুটা একবার আমি দেখানোর জন্য বলবো, কিন্তু ব্রেকিংটাও নিয়ে নেবো। দল ভেঙে ভুরিভোজ, দল ভেঙে ভুরিভোজে মেতে বিদ্রোহী তৃণমূল সাংসদরা। রাতের মেনুতে এলাহি খাওয়া দাওয়া। কলকাতার ক্যাটারার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বেশ কিছু লোভনীয় বাঙালি পদ। সেই পদ দিয়ে আজ চব্যচস্য করে ইলিশ এবং খাসির মাংসতে মেতে উঠবে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, দীপক অধিকারী, সায়নী ঘোষ এবং যে 20 জন সাংসদ এই মুহূর্তে তৃণমূলকে ভেঙে দিল তারা। অনুপম আমাদের প্রতিনিধি এই যে দারুণ লোভনীয় যে মেনু আজকে, সেটার ছবিটা তুলে ধরেছে ওখান থেকে, একবার দেখবো। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদদের নৈশভোজ, তার আগেও তারা একটা বৈঠক করবেন। এই মুহূর্তে সেই বৈঠকখানা এবং যেখানে নৈশভোজের আয়োজন করা হয়েছে সেখানে রয়েছি। এটা দিল্লির বঙ্গভবন। একবার ছবিটা দেখাতে বলবো। এখানেই তৃণমূলের যারা বিক্ষুব্ধ সাংসদরা রয়েছেন, যারা ইতিমধ্যেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছেন, তারা এখানে আসবেন এবং এখানে এসে তারা বৈঠক করবেন। বৈঠকের পর তাদের নৈশভোজের ব্যবস্থা রয়েছে। একেবারে শুরুতে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নৈশভোজের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। রুটি থাকছে, লুচি থাকছে, মশলা আলুর দম থাকছে, তারপরে স্ট্রিম রাইস, সাদা ভাত, মুগ ডাল, আলু ভাজা, পটল দরমার ব্যবস্থা করা হয়েছে। এখানে ইলিশ ভাপা থাকছে। আমি পার্থক্য বলবো আর একটু ছবিটা দেখাতে। ইলিশ ভাপা রয়েছে, তার পাশে মটন কষা রয়েছে এবং আমের চাটনি, পাঁপড় এবং সন্দেশ, রাজভোগ, মিষ্টি দই, এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যারা রয়েছেন আমি একটু কথা বলবো। কতজন সাংসদরা এখানে থাকছেন, আজকে কি অ্যারেঞ্জমেন্ট থাকছে? এখানে আজকে 20 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ওটা হয়তো বেড়ে 22 জন হতে পারেন। তা আমাদের এই আইটেমসগুলো রেডি হয়ে গেছেন। ওনাদের সব বাঙালি খাবার। ক্যামেরায় পার্থসারথী রয়ের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নয়াদিল্লি। একটা জিনিস দেখেছেন, যারা এই যে এই আয়োজনটা করেছে, মানে প্লেট কাউন্ট তারা 20 জনের করে রেখে দিয়েছে, কিন্তু তারা নিজেরাও কেটারিং সার্ভিস থেকে বলছে 22 জন হতে পারে। মানে তৃণমূল কংগ্রেসে হয়তো দুম করে শেষ মুহূর্তে আরও 2 জন এমপি ঢুকে পড়ে বললো যে আমরাও আছি, খাবার দাবার আমাদের জন্য আছে তো।
2-3টে প্লেট রেখে দিতে হচ্ছে। আমার তো ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা প্লেট রেখে দিতে হবে। খাবার দাবার বাঙালির মাস্ট, শ্রাদ্ধ হোক বা ছেলের অন্নপ্রাশন, মেয়ের মুখে ভাত হোক বা বিয়ে, খাওয়া ছাড়া বাঙালির চলবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘামতে ঘামতে ভেতরে, আর বাইরে উপাসনা চৌধুরীরা সিঙ্গারা এবং মিষ্টি খাওয়াতে মেতে উঠেছিল। তৃণমূল কংগ্রেসটা সোয়াহা 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 করে মোটামুটি গঙ্গা প্রাপ্তি হলো, চন্দ্রবিন্দু লিখে দেওয়া হলো। সেদিনের মেনুতে আজকে খাসির মাংস, ইলিশ মাছ, ব্যাপক আয়োজন। দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একটা ছবি সেদিনের, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে এবং বাইরে তৃণমূল কংগ্রেসের অভিষেকপন্থীরা তারা মিষ্টি খেতে ব্যস্ত, মানে অভিষেক ভেতরে গেছে আর বাইরে খাবার দাবার শুরু হয়ে গেছে। এবার গোটা তৃণমূলটাই ভেতরে চলে গেল, আর এখানে দিল্লিতে খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এমপিরা। তো ঠিক আছে, তাদের খাবার দাবার, তাদের ভুড়ি ভোজ, এই সমস্ত কিছু তো চলবে। মেনুতে কি কি আছে সেগুলো আমাদের প্রতিনিধি বলল। কিন্তু এরপর আরেকটা বড় ব্রেকিং নিউজ এবার আমি দিতে চলেছি, যেটা মানে কাহানি মে টুইস্ট। কাহানি মে টুইস্ট কীরকম? একটা সময় হিচকককে বলা হতো সাসপেন্সের রাজা। হলিউডে যেরকম হিচকক ছিল, বলিউডে আব্বাস মাস্তানের সিনেমাতে ওরে বাস কখন কোন অ্যাঙ্গেলে কি টুইস্ট দিয়ে দেবে কেউ ধরতে পারতো না স্ক্রিপ্টে। এখানে মানে বাংলায় এনকে সলিলের ডায়লগের মধ্যে ওই পাঁচটা ছিল, কিন্তু ওই সাসপেন্সটা সৃজিত মুখার্জি খুব একটা দিতে পারবে না বোধহয়, যে লেভেলে সাসপেন্স এখন তৃণমূলকে দিচ্ছে। আমরা সবাই ভেবেছিলাম তৃণমূলের দুটো ব্লক হবে, একটা ব্লক আর একটা ব্লকের সাথে মারপিট করবে, একটা বিদ্রোহী তৃণমূল, একটা আদি তৃণমূল, একটা উচ্ছিষ্ট তৃণমূল, একটা নতুন তৃণমূল, একটা নব্য তৃণমূল, একটা আদি তৃণমূল। এখন কাহানি মে টুইস্ট। আর এই কাহানি মে টুইস্টটা যখন এলো, তখন কিসমত কি হাওয়া কবি নরম কবি গরম বলছে ত্রিপুরাতে বসে থাকা কোনো নেতা, যে আসলে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বলে এনসিপিআই বলে একটা দল খুলেছিল, সেই দলটার কোনো এমপি এমএলএ নেই। আজ বা কাল বা পরশুর পর থেকে সেই দলে 21টা এমপি হবে, আর পশ্চিমবঙ্গে প্রায় 63 জন এমএলএ হবে। ভাবতে পারছেন? আর সেই দলটা সম্ভবত এনডিএকে সাপোর্ট করবে। যদিও বাংলায় বিধানসভায় সেই দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এনসিপিআই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সে বলে দিয়েছে বিজেপিকে সাপোর্ট করবে না, কিন্তু সম্ভাবনা সেদিকেই যাচ্ছে। বিদ্রোহী 21 জন সাংসদ মিশে যেতে পারে নতুন দলে। তৃণমূল শিকড় থেকে উৎখাত হচ্ছে নতুন ত্রিপুরা কেন্দ্রিক একটি দল, যার নাম ন্যাশনালিস্ট সিটিজেনশিপ পার্টি অফ ইন্ডিয়া। সেই দলে মিশে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এনসিপিআইতে মিশে যেতে পারে তৃণমূল কংগ্রেস, এবং নিয়ম মেনে সংবিধানের অ্যামেন্ডমেন্টে যেহেতু আলাদা ব্লক রাখার কোনো সংস্থান নেই, ঠিক সেই কারণে 2/3 এমপি নিয়ে একটি নতুন দলে মিশে যেতে চলেছে তৃণমূলের বিদ্রোহী জোট। এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললাম, আমি অনুপমের কাছে যাব। অনুপম, মোটামুটি যা সম্ভাবনা দেখা দিচ্ছে, প্রথমে একটা কোর্টে লোক দেখানো ঝামেলা চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে তৃণমূল আমার, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলবে তৃণমূল আমার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলবে তৃণমূল আমার। কিন্তু এরপরে যেটা নিউজ পয়েন্ট, সেটা হলো তৃণমূল কংগ্রেসের আলাদা বিদ্রোহী ব্লক বলে আর কিছু থাকছে না। তৃণমূল দলটাই পুরো মিশে যেতে চলেছে একটা নতুন দলে, মানে বাংলায় একটা নতুন দল আসতে চলেছে যার নাম এনসিপিআই। একটু বিস্তারিত বলো। দেখো, ইতিমধ্যেই ওম বিড়লার কাছে এই প্রস্তাব এবং চিঠি আকারে গিয়েছে, সুতরাং পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের সাংসদ বলে আর কিছু থাকছে না, এটা একদম স্পষ্ট। রাজ্যসভা যে কটা আসন আছে, একাধিক পদত্যাগ হয়েছে, সেই সমস্ত আসনে নির্বাচন হবে রাজ্যসভার। আবার লোকসভাতে তৃণমূল কংগ্রেসের সাংসদ বলে আর আমরা কিছু পাবো না, সেখানে পাবো হচ্ছে এনসিপিআই, ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, এই রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ। এমনকি বিধানসভায় যে পরিষদীয় দল, সেখানে যারা বিধায়করা বিক্ষুব্ধ রয়েছেন, 60 জন, 62 জন, 64 জন, যাই হোক, তারাও এনসিপিআই এর সাথে গেলে, সুতরাং বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস বলে আর কিছু থাকবে না। সর্বভারতীয় ক্ষেত্রে
তৃণমূল কংগ্রেসের যে অস্তিত্ব একেবারে তলানিতে ঠেকেছে, যেটা আমরা অনেক দিন ধরে বলছিলাম যে তৃণমূল কংগ্রেস বলে আর কিছু থাকবে না, সেটাই আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এবং এই মুহূর্তে যে পার্টির সাথে তারা মার্চ করছে, সেই পার্টির সাথে মার্চ হয়ে গেলে এরা প্রত্যেকে কিন্তু সেই পার্টির সদস্য। অর্থাৎ এবার যদি দাবি করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে সিম্বল, আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলছিলাম, সেই চ্যালেঞ্জ করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এরা হেরে যাবেন নিশ্চিত। সুদীপ বন্দ্যোপাধ্যায়রা অন্যদিকে তোমায় জানিয়ে রাখি পরিষদীয় এবং লোকসভার যে অনুপম, আমি একবার তোমাকে থামাচ্ছি। অফিসিয়ালি কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দিল আমরা এনসিপিআই তে যোগ দিচ্ছি। এনসিপিআই তে 20 জন সাংসদ চিঠি দিয়েছে, অর্থাৎ 100% দীপক অধিকারী এখন এনসিপিআই এর সাংসদ, 100% সায়নী ঘোষ যাদবপুরের যে সাংসদ সে এখন এনসিপিআই এর সাংসদ। এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদার কি বলছে একবার শুনবো। हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया, और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अभी नेशनलिस्ट पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। অনুভব, তার মানে এখন কনফার্ম আমরা সমস্ত জায়গায় এটা লিখতে পারি, যে ছবিটাও আমরা দেখছি। এনসিপিআই বলে একটি দল, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বলে একটি দল, মূলত ত্রিপুরার দল, সেই দলের সাংসদ হিসেবে এবার আমরা দেখতে চলেছি কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, বাপি হালদার। আমি যে ছবিগুলো দেখাচ্ছি, শতাব্দী রায়, বীরভূমে এনসিপিআই, মানে এক ধাক্কায় বলে না কিসমত কি হাওয়া কবি নরম কবি গরম। এনসিপিআই দল, ত্রিপুরার দল, যে দলের না ছিল কোনো এমপি, না ছিল কোনো এমএলএ, ত্রিপুরার দল পশ্চিমবঙ্গে এসে প্রথমেই, ইংরেজিতে একটা শব্দ আছে উইন্ডফল, এক ধাক্কায় দেনে বালা জব ভি দেতা দেতা ছাপ্পর ফারকে, এক ধাক্কায় 20 জন এমপি দিয়ে দিল, 62-63 জন এমএলএ দিয়ে দিল। এবং সম্ভবত এই যে ফ্লোটা আসছে, ফিরহাদ হাকিম, আমি যদি খুব না ভুল করি, ফিরহাদ হাকিম বাংলায় আবার হয়তো কলকাতা কর্পোরেশনের মেয়র হতে পারে, এনসিপিআই এর মেয়র হিসেবে হয়তো নিজের নাম নথিভুক্ত করতে পারে। এবং তার পাশাপাশি বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা অন্তত কিছুটা আশ্বস্ত হলেন যে এনডিএতে এরা থাকলেও এরা সরাসরি বিজেপির নেতা হচ্ছে না। মানে সায়নী ঘোষকে কোনো বিজেপির কর্মীর এরপরে ম্যাডাম বলে, স্যার বলে, দীপক অধিকারী, সায়নী ঘোষ, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এদেরকে ম্যাডাম স্যার বলে আখ্যা দিতে হবে না বিজেপির কোনো নেতা বা কোনো কর্মীকে। বিজেপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা এদের নেই। এনডিএতে এরা নিজের ইচ্ছাতে যোগদান করবে বলে মনে করছে তারা। এই মুহূর্তে এনডিএর যে ব্লক রয়েছে সেই ব্লকে থাকবে, অর্থাৎ তারা রাহুল গান্ধী বা তারা আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ যাদবের যে ব্লক ইউপিএ বা ইন্ডি, সেই ইন্ডি জোটের অংশ হবে না। ইন্ডি জোট ভেঙে গেল, অনেকটাই ভেঙে গেল, এটা পুরোটা চলে গেল এনডিএতে। সেই লিস্টটাও আমি, আপডেটেড লিস্টটাও আপনাদেরকে দেখাতে চলেছি। কিন্তু এই মুহূর্তে আরেকটা বাইচ আমি শুনে নেব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এই মুহূর্তে বলেছিলেন, কাকলি ঘোষ দস্তিদারও এই মুহূর্তে বলেছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটু খেলিয়ে বলছেন, কি বলছেন একবার শুনুন। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে এবং স্পিকার মহোদয়ের কাছে গিয়ে সই স্বাক্ষর সহ আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এরপর লোকসভা খুলবে 20 জুলাই, তার আগে আমাদের আলাদা ব্লক থাকবে, সেই ব্লকে আমাদের আলাদা করে দপ্তর দেওয়া হবে ওই নতুন লোকসভার মধ্যে। তারপরে আরও একটি, যে তৃণমূল কংগ্রেসের নামে আবার যে যাদের উপস্থিতি দেখা যাবে, তখন দুই পক্ষের মধ্যে কোনটা আসল তৃণমূল তা নিয়ে একটা আদালতে যাওয়া হবে এবং সেখান থেকে যা নির্ধারিত হবে সেটাকে মেনে নেওয়া হবে।
আমি আরেকবার দর্শককে জানিয়ে দিতে চাই, বাংলায় নতুন একটি দল তার আবির্ভাব হচ্ছে। দলটি আগেই ছিল, দলটির নাম এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেনশিপ পার্টি অফ ইন্ডিয়া। এনসিপিআই দলে যারা তৃণমূলের বিদ্রোহী সাংসদ ছিল তারা যুক্ত হতে চলেছে। সে ব্রেকিং নিউজটাও আমি লাগাতার পাশে রাখার জন্য বলবো। তৃণমূল কংগ্রেস ভেঙে গেল, ওম সোয়াহা ওম সোয়াহা ওম সোয়াহা, তৃণমূল কংগ্রেস আর নেই। তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে 4 জন সাংসদ রয়েছে এবং মোটামুটি 10 জন মতন এমএলএ রয়েছে। আমার ধারণা তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে টানাপোড়েন এই মুহূর্তে অন্তত লোকসভায় আর থাকবে না। ওম বিড়লাকে চিঠি দিয়ে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা জানিয়ে দিল তারা এনসিপিআই বলে একটি দলে যুক্ত হচ্ছে। দেখুন সেখানে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্টভাবে। ইউসুফ পাঠানকে তো দেখতেই পাচ্ছি, আমি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি ডান দিক দিয়ে, স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে যদি দেখি শর্মিলা সরকারকে দেখতে পাচ্ছি, প্রসূন ভৌমিক দেখতে পাচ্ছি, দেবকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে প্রত্যেকে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আবু তাহের রয়েছে, আবু তাহের সাইডে দাঁড়িয়ে রয়েছে, মালা রায় রয়েছে, কেউ বাকি নেই। এরা প্রত্যেকে এই মুহূর্তে এনসিপিআই এমপি হিসেবে পরিচিত হবেন। আমি একবার প্রতিক্রিয়া নিয়ে নেব কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং অরিত্র দত্ত বণিকের কাছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, কি মনে করছেন বাংলায় মানে কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না, এরকম এক্সাইটিং পলিটিক্স মানে বাংলায় বোধহয় বহু কাল হয়নি। ময়ূর কবি খুশি কবি গম আপনি একটু আগেই বললেন, নালে আবার 1975-এর দিওয়ার মুভি। এই যারা গেছে এবং যারা রয়েছে, যারা এতদিন নেতৃত্ব এবং সেনাপতিত্ব এই কোট আনকোট যারা বলে গেছে, অনুপ্রেরণা বলে গেছে, তারা আজকে জিজ্ঞেস করছে কলকাতায় যারা 4-5 জন রয়ে গেল, আপনি এখন 20 জন হয়তো 22 জন হবে, তারা বলছে ওখানে মেরে পাস গাড়ি হ্যায়, বাংলা হ্যায়, ব্যাংক ব্যালেন্স হ্যায়, তো এইখানে আপকে পাস কি হয়? তো এখানে কিছু যারা 4-5 জন রয়ে গেছে মৃদু ভাষা বলছে মেরে পাস ওই 30B হরিশ চাচার্জি রোডে যে আছেন তার নাম বলছে, মেরে পাস আবি ভি ও হ্যায়। না, তাদের কাছেও কিন্তু এখনো আছে, মানে তৃণমূলকে আমরা বলছি ওম সোয়াহা, কিন্তু তৃণমূল কংগ্রেসে এখনো যদি হিসেব করে দেখা যায় 4 জন এমপি রয়েছে এবং 10 জন মতন এমএলএ রয়েছে। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো বলেনি আমি এনসিপিআই যুক্ত হচ্ছি, মানে ঋতব্রত কিন্তু এই লোগো নিয়ে মারপিটটা চালিয়ে যেতে পারে। হ্যাঁ, একদম কারেক্ট। এখন অনেক বাকি আছে, নেটফ্লিক্সের অনেক গল্প আমরা দেখব রিপাবলিক বাংলায়। প্রত্যেক সন্ধেবেলা আমরা বসে আছি অধীর আগ্রহে যে কি আসছে, হোয়াট ইজ দ্য নেক্সট। তবে ময়ূক, যেটা আমার একটাই বলার কথা যে কেউ গেল এইদিকে, কেউ গেল ওইদিকে, কেউ অনুপ্রেরণা, আগে তো সিংহ সবকও অনুপ্রেরণায় হতো, তারা কার অনুপ্রেরণায় দৌড়ে গেল দিল্লিতে? এক, দ্বিতীয়ত এই পুরো খাবার যা বানালো, বিভিন্ন স্বাদ এত সুন্দর, তার কেটারারকে একদম প্লেটে সাজিয়ে দেওয়া হলো, তারা কয়েকজন দৌড়ে গেল, কয়েকজন আবার সাদা শাড়ি সাদা চপ্পল পরতো, মানে সেই রবারের। তো সাদা শাড়ি রবারের চপ্পল পরলে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না, আমি বলছি না তারা খুব ভালো, কিন্তু যারা চলে গেল তাদের ওপর তো অনেক প্রশ্নচিহ্ন রয়ে গেল। কারণ বাংলায় যারা পরিবর্তন চেয়েছিল এবং পরিবর্তন এনেছে বাংলায়, তারা এই মুখগুলোকে, যারা এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে এখন, হয়তো নিজেদের চামড়া বাঁচাবা, তাদেরও মুখ দেখা তাদের বাংলা মানুষের ইচ্ছে ছিল না। তারা কেন কোনো একটা ব্লক বানিয়ে কেন সাপোর্ট করবে, এটাও আমি বহু বিজেপির যারা কর্মী তাদের সঙ্গে কথা, উচ্চ নেতৃত্বের বহু লোক, তারাও অনেকে তাদের মনে একটা প্রশ্নচিহ্ন আছে। তবে বড় রাজনীতির ক্ষেত্রে দাবার যে প্রত্যেক সময় ইট ইজ ডাইনামিক, চেঞ্জ হতে থাকে। ময়ূক, চেঞ্জ হওয়া উচিত। এই দলটা যারা দেশ বিরোধী কথা বলছিল বহুদিন ধরে, দেশের বিরুদ্ধে, সামরিক বাহিনীর বিরুদ্ধে, কিছুদিন আগেও এই ভোটে যখন এই ভরাডুবি হলো তারপরও এমন এক দেশ বিরোধী কথা বলা হয়েছিল যাতে বিপাক্ষিক দুটো দেশ, ভারতবর্ষ এবং বাংলাদেশের যে বিপাক্ষিক রিলেশন, সেটা একটা জায়গায় খারাপ হওয়ার জায়গায় এসেছিল। তো আমার মনে হয় যারা দেশ বিরোধী কথা বলে, যারা নেশন ফার্স্ট পলিসি না নিয়ে চলে, তারা আজকের দিনেও যেদিকেই দল হোক, এনসিপিআই হোক কি যেখানেই জয়েন করুক, তাদের মনোবৃত্তি রাতারাতি চেঞ্জ হতে পারে না। হয়তো তারা আজকে বাধ্য হয়ে তাদের সাপোর্ট করতে হবে এবং আমরা আজকে পচা ডিম যেন তাদের গায়ে না লাগে, অথবা তাদের চুলে না লাগে, অথবা কেশ স্পর্শ না হয় পচা ডিমের থেকে, তাদের হয়তো সেই জায়গায় কোথাও না কোথাও দৌড়ে যেতে হচ্ছে। ঠিক ঠিক। এবং আমি অরিত্রর কাছে যাব। অরিত্র,
মহুয়া মৈত্র এবং অভিষেক মানু সিংভি তারা মোটামুটি, আমি জানি না, আমার কেন যেন মনে হচ্ছে এর স্ক্রিপ্ট রাইটারের অবিলম্বে নেটফ্লিক্স বা অ্যামাজন বা হটস্টারের কন্টেন্ট হেড হওয়া উচিত, যে এই স্ক্রিপ্টটা লিখছে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদের হয়ে। যেই মুহূর্তে অভিষেক মানু সিংভিরা কোর্টে যাওয়ার প্রস্তুতি নিল, বললো যে এই বিদ্রোহী ব্লক বলে তো কিছু থাকতেই পারে না, সংবিধানের অ্যামেন্ডমেন্ট অনুসারে আলাদা কোনো ব্লক থাকতে পারে না, তার ঠিক 24 ঘন্টা আগে গোটা দলটা একটা নতুন দলে মিশে গেল, যে নতুন না, পুরনো দল, কিন্তু সেই দলটার কোনো মানে না ছিল এমপি, না ছিল এমএলএ, একটা ত্রিপুরার ছোট্ট দল। কি বলবে? দেখুন, এইখানে আরও অজস্র এপিসোড বাকি আছে। এখানে কি কি এপিসোডগুলো হতে পারে তার একটা সাংবিধানিক প্রেক্ষাপটটা বলে দিচ্ছি, যেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। একটা ট্রেলার বলে দিই। এখানে দুটো ইম্পর্টেন্ট সম্ভাবনা হতে পারে। এক হচ্ছে যেটা সবথেকে বেশি লজ্জাজনক হবে, যেহেতু অলরেডি 28 জনের মধ্যে আপনি দেখাচ্ছেন 20 থেকে 22 জন, মানে 2/3 মেজরিটি অলরেডি ভাগ হয়ে গেছে, এবং তারা ক্লেম করছে যে তারা তৃণমূলের থেকে বেরিয়ে তারা নতুন একটি সংগঠনে যোগদান করছেন। এবার মাথায় রাখতে হবে যে আমাদের সংবিধানে এটা বলা আছে যে তৃণমূলের থেকে যদি আমি বেরিয়ে যাই জিতে এসে, দিয়ে যদি নতুন কোনো দলে যোগদান করি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, তাহলে আমার এমপি পদটা থাকবে না, খারিজ হয়ে যাবে, ওখানে নতুন করে ভোট হবে। কিন্তু এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেখানে এরপরে যেটা হতে চলেছে সেটা হচ্ছে এই 20 জন মিলে যে রেবেল ব্লকটা তৈরি হলো, তারা ইলেকশন কমিশনের কাছে একটা পিটিশন দাখিল করবে এবং করে বলবে যে আমরা অরিজিনালি তৃণমূল এবং জোড়াফুল সিম্বলটা সংখ্যার ভিত্তিতে আমাদেরকে দিয়ে দেওয়া হোক। আমরা শিবসেনা স্প্লিটের ক্ষেত্রে দেখেছি, এর আগে কংগ্রেস স্প্লিটের ক্ষেত্রে দেখেছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা নিয়ম আছে, মূলত তারা মেজরিটি টেস্টিং পদ্ধতির মাধ্যম দিয়ে যেখানে সংখ্যা বেশি থাকবে সেই দিককেই জোড়াফুল সাইনটা কিন্তু দিয়ে দেবেন। হাজারো মামলা মোকদ্দমা করেও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়াফুল সিম্বল তাদের কাছে রাখতে পারবেন না যদি না সংখ্যাটা সেখানে থাকে। তার ফলে ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা হবে যে এনসিপিআই দলে যুক্ত হওয়ার আগে যদি রেবেল টিএমসিরা নিজেরা অফিসিয়ালি এআইটিসি ব্লক হিসাবে আলাদা স্পিকারের কাছ থেকে তারা যদি অ্যাক্রেডিটেশন পেয়ে যায়, স্বীকৃতি পেয়ে যায়, তাহলে কিন্তু আর নতুন করে ভোট হওয়ার কোনো দরকার পড়বে না, তার কারণ অফিসিয়ালি মার্জার হয়ে যাবে। যেভাবে ইলেকশনের পরবর্তী ক্ষেত্রে এনডিএ বা ইউপিএ বিভিন্ন ক্ষেত্রেই অফিসিয়াল দল হিসেবে তখন মমতা এবং অভিষেক বাদ হয়ে যাবেন, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বাকি কাকলি দেবী সহ যারা রয়েছেন তারা থাকবেন। এবং মজার ব্যাপার দেখুন, তৃণমূল এমন একটা সংগঠন, আমি গতকাল খবরের কাগজে পড়লাম যে কাকলি ঘোষ দস্তিদারের ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা লিগাল নোটিশ পাঠিয়েছে ক্ষমা চাওয়ার জন্যে। তার মানে আপনি চিন্তা করে দেখুন যে একটা লিডারশিপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অন্ধ ভাইপো প্রেম, সেটা কিভাবে তার লিডারশিপটাকে তাসের ঘরের মতো ভেঙে দিল যে আজকে তিনি নিজের পার্টিটাকে রাখতে পারছেন না। এবং আপনি নিশ্চিন্তে থাকুন, উনি হাজারো মামলা মোকদ্দমা করবেন, একটা 3 পাতা চিঠি দিয়েছেন, সেখানে সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট রেফার করে একটা বিরাট কিছু লিখেছেন। কিন্তু আরে বাবা, আপনার দলে যদি লোক না থাকে তা সুপ্রিম কোর্ট বিচারটা কার সাথে কার করবে? পরিষ্কার ব্যাপার, তৃণমূল কংগ্রেস বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে আর কোনো দল থাকার সম্ভাবনা নেই, যদি না এই 20 জন এমপি পৃথক এআইটিসি বলে নিজেদেরকে ক্লেম করে। এবং আপনাকে এও বলছি যে যদি জোড়াফুল সিম্বলটা সংখ্যার ভিত্তিতে ইলেকশন কমিশনের কাছে যায়, এখানে দুটো দিক বেরিয়ে আসবে। একটা চলে যাবে ইলেকশন কমিশনের কাছে, যেখানে সিম্বল ডিসপুট নিয়ে এবং আইডেন্টিটি ডিসপুট নিয়ে কথা হবে, আর আরেকটা দিক চলে যাবে কিন্তু স্পিকারের কাছে। এবং মাথায় রাখতে হবে, স্পিকার সিম্পলি সংখ্যার ভিত্তিতে দেখবেন। যে জাজমেন্টের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সেই জাজমেন্ট সুপ্রিম কোর্ট দেওয়ার পরেও শিবসেনাকে আলাদা করে স্পিকার কিন্তু স্বীকৃতি দিয়েছিল। তার ফলে খুব নিশ্চিতভাবে এখন রাজনৈতিক দিকটা যেদিকে যাচ্ছে, এই 20 জন অরিজিনালি এআইটিসি সিম্বলটা পেয়ে যেতে পারে বলেই আমার বিশ্বাস। এবং এটাই আসল তৃণমূল হিসেবে ফাংশন করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা তৃণমূলের মানে ওয়ান অফ দ্য ফাউন্ডিং লিডার্স, তারা আস্তে আস্তে একেবারে ইরিলিভেন্ট হয়ে যাবেন, ইতিহাসের পাতায় চলে যাবেন। অরিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এবং মানহানির মামলাও তিনি করছেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং আমি একবার ব্রেকিং নিউজটা নিয়ে নিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কী করতে চলেছেন, কিন্তু একদিকে 8 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও ভবানী ভবনের ভেতরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে গ্রেপ্তার হবে না, কিন্তু 8 ঘন্টা ধরে ভেতরে রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার মিটিং করে যাচ্ছেন, মিটিং করছেন, মুড়ি খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, মিটিং করছেন, মিটিং মুড়ি, মুড়ি চপ, চপ মুড়ি, মিটিং মিটিং। কি করছেন? টিফিন আর মিটিং, মিটিং আর টিফিনের মাঝে 3 জন রয়েছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
তিনজনকে নিয়ে এত মিটিং কি যে করছে আমি জানি না। আমাদের কর্পোরেট লাইফেও এত মিটিং হয় না, আর যারা মিটিং করেন তারা জুমটা বন্ধ করে চলে যান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো করতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় টানা বলে যাচ্ছেন কিছু। একটা ব্রেকিং নিউজ দেবো এবং তারপর বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, কাকলি ঘোষ দস্তিদারের পুত্র, ওনার কাছে যাব। একবার ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেব, একবার দেখে নিই। লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আমি একবার তার আগে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 ঘন্টা 18 মিনিট পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 8 ঘন্টা জেরার পর বেরিয়ে যাচ্ছে। অভিষেক সই চুরির পর এবার ত্রাণ চুরি। এই মুহূর্তে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে গেলেন। তার মধ্যে প্রায় হ্যালো 8 ঘন্টা 20 মিনিট পরে সৈকত এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে। হ্যাঁ সৈকত, কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করেছেন সিআইডি আধিকারিকরা। মূলত বিধানসভায় সইজাল কাণ্ড, সেই সইজাল কাণ্ডে প্রায় 8 ঘন্টার বেশি সময় ধরে সিআইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। মূলত বিধানসভায় যে বিষয়টা, বিধানসভায় যে চিঠি জমা পড়েছিল সেই চিঠি অরিজিনাল, কিন্তু সই সম্বলিত যে চিঠি জমা পড়েছিল, যে নথি জমা পড়েছিল সেই নথিগুলি জেরক্স ছিল। তার অরিজিনাল কপি কোথায়, সেই বিষয় নিয়েই আজকে জিজ্ঞাসাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যখন এই ভবানী ভবন থেকে বেরোন, তাকে আমরা সরাসরি প্রশ্ন করি, সই চুরি তারপরে ত্রাণ চুরি। বিষ্ণুপুর থানা, দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানায় ডায়মন্ড হারবার কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে বিজেপির যিনি ক্যান্ডিডেট ছিলেন একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছে ভবানী ভবন থেকে 8 ঘন্টা 20 মিনিট পরে। দেখো প্রায় 8 ঘন্টা। অভিষেক সই চুরির পর এবার ট্রিপল চুরি, সই চুরির পর এবার ত্রাণ চুরি। অভিষেক সই চুরির পর ত্রাণ চুরি, সই চুরির পর ত্রাণ চুরি করেছেন। দেখো প্রায় 8 ঘন্টা 20 মিনিট পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 ঘন্টা 20 মিনিট পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরোলেন। একদিকে এই ছবি, আর এবং তার পাশাপাশি পটুয়াপাড়ার ছবি। পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঢুকছে। পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে গাড়িটা বেরিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হরিশ্চন্দ্র স্ট্রিটে ঢোকে না, নিজের বাড়িতে যাচ্ছে অভিষেক। একবার দেখে নেব। কালীঘাট রোড অর্থাৎ পটুয়াপাড়ায় নিজের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বাড়ি, সেই বাড়িতে থাকে এবং সেই বাড়িতেই কালকে আমরা দেখেছি সুমিত রায়, তাকে খোঁজার জন্য শালবনী থানার পুলিশ এসেছিল। সেই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকে গেল মাস্ক পরে। একবার শুনবো। পশ্চিমবঙ্গের অনেক জিনিস চুরি করেছে। আপনি কোথায় থাকেন? আমি কলকাতায় থাকি। হ্যাঁ, ভুক্তভোগী। কি বিষয়? অনেক চুরি করছে, শিক্ষা চুরি করেছে, স্বাস্থ্য চুরি করেছে, চিকিৎসকদের বলুন, শিক্ষকদের বলুন, সমস্ত চাকরি চুরি করেছে। আমরা এগুলো দেখে আজকে 15 বছর ধরে বিধ্বস্ত। আমাদের মানসিক অবস্থা খুব খারাপ। একটা রাজ্যকে শেষ করে দিয়েছেন ওনারা। উনি আর ওনার ছেলে মিলে সমস্ত কিছু করেছেন। ভাইপো, উনি বলেন ভাইপো আর উনি মিলে আমাদের পশ্চিমবঙ্গটা সারে সর্বনাশ করে দিয়েছেন। একজন ভুক্তভোগী কালীঘাটে হরিশ্চন্দ্র স্ট্রিটে হঠাৎ করে চলে এসেছিলেন। আমি বলছি না, প্রতি মুহূর্তে কিছু না কিছু হচ্ছে। এর থেকে এক্সাইটিং সময় বোধহয় সাংবাদিকতার বা আপনাদের টেলিভিশন দেখার আর হবে না, আর নেই। সাধারণভাবে বলা হয় টিভি চ্যানেল মানুষ এখন অনেক বেশি দেখে সিরিয়াল দেখার থেকে, বা সিনেমা দেখার থেকে, বা খেলা দেখার থেকে। ওয়ার্ল্ড কাপ চলছে, কিন্তু টান উত্তেজনা আমার তো মনে হয় ব্রাজিল মরক্কোর থেকেও বেশি উত্তেজনা কালকে যেরকম ছিল, আজকে রাতেও
যখন খেলা হবে তার থেকে বেশি উত্তেজনা এই মুহূর্তে বাংলায় চলছে, বাংলায় যে খেলা চলছে। এবং তার পাশাপাশি আমি বৈদ্যনাথদার কাছে যাওয়ার কথা বলেছিলাম, বৈদ্যনাথদার ব্রেকিং নিউজটা আরেকবার নিয়ে নেব, একবার দেখিয়ে নিতে চাই এবং তারপর সরাসরি চলে যাব কাকুলি ঘোষ দস্তিদারের পুত্র এবং যিনি মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার কাছে ব্রেকিং নিউজটা একবার দেখে নেব। সংবাদ মাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক স্তরে তার সম্পর্কে মিথ্যে এবং মানহানিকর মন্তব্য করায় এবার ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, কাকুলি ঘোষ দস্তিদারের পুত্র এবং চিকিৎসক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠালেন, লিগ্যাল নোটিশ। মমতা বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং সোনালী গুহর বিরুদ্ধে নির্দিষ্টভাবে পাঠিয়েছেন ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার এবং তিনি বলেছেন যে বিয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় যে উপহার দিয়েছিলেন সেটাও ফেরত দিয়ে দেবেন। বৈদ্যনাথ দা এই মুহূর্তে আমার সাথে লাইভ রয়েছেন। বৈদ্যনাথ দা, বিয়েতে প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কি উপহার দিয়েছিল এবং দ্বিতীয়ত আপনারা উপহারটা ফেরত দিয়ে দেবেন কেন? মানে মানে আমাদের বাংলায় কেউ উপহার দিলে তো রেখে দিতে হয় অন্তত। ধন্যবাদ মহিন্দা। আমি মনে করি এটা খুব সিরিয়াস একটা ব্যাপার, একটা সিরিয়াস আলোচনা, এবং আমি এটাকে মানে লঘু করতে চাই না পেরিফেরাল কথা বলে। ঘটনা হচ্ছে, আপনি জানেন যে আমি একজন ডাক্তার এবং আমরা খুব শিক্ষিত পরিবার। আমার দাদা অক্সফোর্ডে পড়াশোনা করেছে, আমি হার্ভার্ডে পড়াশোনা করেছি। এই ব্যাপারে পাবলিকলি কিছু বলার কোনো অভিপ্রায় আমার ছিল না, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে যে রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মহুয়া মৈত্র, সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি এবং সোনালী ঘোষ যে স্টেটমেন্টগুলো দিয়েছেন, they have actually forced me to take this decision. It is very unfortunate যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টানা মিথ্যে কথা বলেন। মানে আমাদের দেশের ইতিহাসে আমরা এরকম কোনো মুখ্যমন্ত্রীকে হয়তো দেখিনি যে এত মিথ্যে কথা বলতে পারে। কিছুদিন আগে ফেসবুকে একটি বার্তা দেন যে ওনার দলের এক সাংসদ বিজেপির সাথে সম্পর্কিত, বিজেপির সমর্থনে ওনার দল ভাঙছেন এবং বলেন যে ওনার ছেলেকে আমি টিকিট দিইনি সেই জন্য ওনার রাগ। উনি একথাও জানান যে এই সাংসদ কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা চেয়েছেন, ওনাকে দল থেকে বের করে দেওয়া উচিত, ডিসিপ্লিনারি কমিটি দেখবেন এবং এটা নির্বাচনী পরাজয়ের পরে। মানে কাকুলি দিকে ইমপ্লাই করছে এটা, কারণ কেন্দ্রীয় নিরাপত্তা কাকুলি দি পেয়েছে, তিনি সরে যাওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, এখন উনি আমাকে বলেননি বা মাকে বলেননি, কিন্তু বোঝাই যাচ্ছিল। তারপর ওনার দলের সাংসদ যিনি বিশাল মহান এক ব্যক্তি, আমি নাম করতে চাই না, হয়তো উনি পুলিৎজার প্রাইজ পাবেন বা ভারতরত্ন পাবেন, উনি নোবেল প্রাইজও পেতে পারেন, মহুয়া মৈত্র, তিনি বলেন যে কাকলির ছেলেকে টিকিট দেয়নি বলে কাকলি বিদ্রোহ করছে। আপনি দেখতে পারেন, এটা অন রেকর্ড আছে। তারপর মহুয়া মৈত্র বলেন যে নাকি আমার মা ওনার কাছে গিয়ে কেঁদেছেন যে আমি টিকিট পাইনি এবং মায়ের খুব দুঃখ। সৌগতরাও একই কথা বলেছেন এবং সোনালী গুহ বলেছেন যে আমার মা নাকি প্রচুর মদ্যপান করেন এবং মা আমাকে এবং আমার দাদাকেও মদ খাওয়ান। এখন এই চারটে কথা আমি মনে করছি ডেফেমেটরি এবং টাহা মিথ্যে। মানে এই মিথ্যাচারটা মমতা ব্যানার্জি করেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে জন্মেছে কিনা আমি জানি না, কারণ উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আপনি নিশ্চয়ই ছোটবেলা থেকে দেখেছেন, কারণ আমি যা শুনেছি আপনার বাবা মা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কম বয়সের বন্ধু স্থানীয়। ইয়েস, বা আপনি বুঝতেই পারছেন কতটা হার্টফুল এটা, আপনি বুঝতেই পারছেন কতটা হার্টফুল। আমি বারাসাতের টিকিট চাইনি, আমি অন রেকর্ড বলতে চাই, আমি বারাসাতের টিকিট চাইনি, আমার মা বারাসাতের টিকিট চায়নি। আইপ্যাকের একজন এক্সিকিউটিভ চন্দ্রভূষণ রাও, তিনি 2 বছর আগে আমায় ফোন করেন। তিনি আমাকে বলেন আপনি পড়াশোনা কেন করছেন, আপনি ডাক্তারি কেন করছেন, আপনি বারাসাতে মন দিন, আমরা আপনাকে এমএলএ বানাবো, আমরা আপনাকে মন্ত্রী বানাবো, আপনার মা রিটায়ার করলে আপনি এমপি হবেন। এটা হোয়াটসঅ্যাপে এসছে। এখন আমার হোয়াটসঅ্যাপ, আমার ফোন যদি
ফরেন্সিক অ্যানালিসিস হয়, প্রমাণ হবে যে ওর হাত থেকে ফোন এসছে। আর হোয়াটসঅ্যাপের ডেটা কিন্তু স্টোর থাকে এবং প্রত্যেক সপ্তাহ আইপ্যাকের কোনো ব্যক্তি বা ওখানকার যে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট সোহম পাল তারা আমায় ডাকতেন, তারা প্রোগ্রাম অর্গানাইজ করতেন। এরকম হতো যে রোববার একটা প্রোগ্রাম, শুক্রবার আমার জানানো হলো, আমার ছুটে ছুটে যেতে হলো। তো এই পুরো ব্যাপারটা ওদের তরফ থেকে ছিল। মা বা আমি কখনোই টিকিটের কথা বলিনি এবং আপনি বুঝতেই পারছেন মানে কলকাতা থেকে গিয়ে বারাসাতে এমএলএ হওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। এবং আপনি হয়তো জানেন কিনা জানি না, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমি হার্ভার্ডে ছিলাম। আমেরিকার একটি ইউনিভার্সিটি আছে যার নাম হার্ভার্ড ইউনিভার্সিটি। তার দুটো হসপিটাল আছে, ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল এবং ব্রিঘাম জুমোর হসপিটাল। ওগুলো মার্জ হয়ে এখন হসপিটালটার নাম মাস ব্রিঘাম। ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে আমি ডক্টর ফ্র্যাঙ্ক সিমোনির আন্ডারে নিউক্লিয়ার ইমেজিং এবং নিউরো ইমেজিং এর অবজারভারশিপ করছিলাম। এটা স্টার্ট হওয়ার কথা সেপ্টেম্বরে। আমি বস্টনে পৌঁছাই সেপ্টেম্বর 25। সেপ্টেম্বর 20 থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমি বস্টনেই ছিলাম। আমি ওখানকার চাইল্ড সাইকিয়াট্রি এবং অ্যাডাল্ট সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন দিই যে আরো 3 মাস আমি কাজ করব। তাহলে ময়ূকদা আপনি একটু ঠান্ডাভাবে অ্যানালাইজ করুন যে একটা ইলেকশনে লড়তে গেলে মিনিমাম 6 মাস টাইম লাগে। ঠিক। So if I was contesting an election in April, then what was I doing in Boston in September, October, November? মানে এটা আমার কাছে মিথ্যা কথা শুধু নয়, অবমাননাকর, লায়াবেলাস। আমি আপনাকে বলছি, তারপর যেদিন আমি বস্টন যাব ভোরবেলা সোমপাল এয়ারপোর্টে হাজির হয়েছেন। হাজির হয়ে বলছেন যে দাদা আমাকে আইপ্যাকের লোকেরা বলেছে আপনি বারাসাতের এমএলএ হবেন, মন্ত্রী হবেন, কেন আপনি আমেরিকা যাচ্ছেন? যখন আমি বস্টনে কাজ করছি মানে 12 ঘন্টার ডিফারেন্স, তখন আইপ্যাকের লোকেরা আমায় ফোন করতো রাত্রিবেলা। মানে আমি বস্টনে আছি, রাত্রিবেলা আইপ্যাকের কেউ ফোন করেছে, আমার ঘুম ভেঙে গেছে এবং বারবার বলছে हम तो आपको टिकट दे रहे, आप क्यों जा रहे, अमेरिका जाकर क्या होगा। মানে আই এম টোটালি ফ্ল্যাবারগাস্টেড। এবং এটা যে কোনো অ্যাকশন, আপনি তো এটা বুঝতে পারছেন হার্ভার্ডে চান্স পাওয়া কত কঠিন। 100%। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কোনো বাঙালি কাজ করেছে বলে আমার জানা নেই, ঠিক আছে? এবং সেখানকার যিনি নিউরো মেডিসিনের যে ডিরেক্টর ল্যাবের, তিনি আমায় ইন্টারভিউ দেন, তিনি আমাকে একটা ফেলোশিপ অফার করেন। এর মধ্যে কখনো আইপ্যাকের ফোন, কখনো তৃণমূলের ফোন। তারপর আমার প্রাগে ইউরোপিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক সায়েন্সেস এর কংগ্রেস ছিল, সেখানে আই ওয়ান দ্য বেস্ট অ্যাবস্ট্রাক্ট অ্যাওয়ার্ড। আমি আপনাকে কাগজ পাঠিয়ে দেবো। আমি রিসার্চ কাগজ পাঠাতে হবে না। বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে ডাহা একটা মিথ্যা কথা শুধু নয়, আপনার চরিত্র হননও তার মানে করেছে আপনার ফুল ফ্যামিলির, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটা জানে। আপনি দয়া করে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে একটা ছেলে যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বস্টনে বসে আছে, সে বারাসাতে এমএলএ দাঁড়াবে কিভাবে? ঠিক ঠিক। আমার শেষ প্রশ্ন আপনাকে, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, মানে আপনি বিয়ের উপহারও ফেরত দিয়ে দিচ্ছেন কেন? আমি আরেকটু বলতে চাই, আপনি আমাকে আরেকটু টাইম দিন, কারণ আমার কিছু বলার আছে। তারপর যেটা হলো যে পরে আমি বুঝলাম যে আইপ্যাক যেটা করছে, তারা একাধিক লোককে বলছে যে আমরা তোমায় ক্যান্ডিডেট করব, তারপর সিটটা নিলাম হচ্ছে, তারপর যে সব থেকে বেশি টাকা দেবে তাকে সিটটা দেওয়া হবে। টাকার খেলা চলতো সিটে, মানে আপনিও এটা বলছেন? বিডিং, আপনার প্রপার বিডিং। কত টাকা মোটামুটি হতে পারে এটা এক একটা সিটে, বারাসতের মতন সিটে? একজন প্রাক্তন এমএলএ, দেখুন আমার কাছে আইপ্যাক কোনো টাকা চায়নি, আমার মায়ের কাছে আইপ্যাক কোনো টাকা চায়নি। তো ব্যাপারটা যদি কোর্টে যায় আমার কাছে প্রমাণ নেই, কিন্তু একজন প্রাক্তন এমএলএ বলেছে যে বারাসাত সিটটার বিড শুরু হয়েছিল 1 কোটি থেকে এবং সেটা যায় 5 কোটি। না, এটা যায় 5 কোটি অবধি, জাস্ট টিকিট পাওয়ার জন্য। মানে তৃণমূলের টিকিট পাওয়ার জন্য বিধানসভায় 5 কোটি অবধি কেউ দিতে রাজি ছিল? না, ওখানে যেটা হয় যে বারাসাতে বোধহয় 4 থেকে 5 জন ব্যক্তি বিড করেছিলেন এবং বিডের অ্যামাউন্টটা ছিল ফ্রম 1 to 5 crores এবং হয়তো 5 কোটি টাকায় ফাইনাল বিডটা ক্লোজ করেছে। এটা আমাকে একজন এক্স এমএলএ বলেছে। এখন আমার কাছে প্রমাণ নেই,
এখন যে জিনিসটা হলো মানে শুধুমাত্র আমাকে এই নোংরামোর মধ্যে ইনভলভ করা হলো না, তাও এটা হওয়ার পরে কিন্তু আমি কিছু বলিনি। গত 2 মাস ধরে মমতা ব্যানার্জি, মহুয়া মৈত্র, সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি এবং সোনালী গুহ এরা টানা বলে গেছে যে আমি টিকিট পাইনি বলে আমার মা বিদ্রোহ করছে। এটার কারণটা কি? ঠিক। সৌগত রায় জানলেন কি করে যে আমি টিকিট চেয়েছি? মহুয়া মৈত্র জানলেন কি করে আমি টিকিট পেয়েছি? নোংরা মাত্র একটা লিমিট থাকে। ঠিক। আমি যেটা করেছি, আমি লয়ারদের সাথে কথা বলেছি, লিগ্যাল নোটিশটা রেডি, ওটা আমরা একটু স্ট্রাকচারটা পাল্টাবো। সোমবার বা মঙ্গলবার আমরা মমতা ব্যানার্জি, মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি, আপনার সৌগত রায় এবং আপনার সোনালী গুহকে আমরা লিগ্যাল নোটিশ দেব। আমাদের 4টে পয়েন্ট: মমতা ব্যানার্জিকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, মমতা ব্যানার্জিকে নিজের স্টেটমেন্ট উইথড্র করতে হবে এবং মমতা ব্যানার্জিকে আমায় লিখিতভাবে বলতে হবে, ইনক্লুডিং মহুয়া মৈত্র, যে এই ধরনের নোংরা কথাবার্তা তারা বলবেন না। এবং তারা যদি না করেন তাহলে 15 দিনের মাথায় আমি হাইকোর্টে ক্রিমিনাল এবং সিভিল ডিফেমেশন করব এগেনস্ট ফর্মার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, এমপি সৌগত রায়, এমপি মহুয়া মৈত্র, এমপি কল্যাণ ব্যানার্জি অ্যান্ড সোনালী গুহ। বেশ। আর আমি সুপ্রিম কোর্টেও যাব। একদম। অনেক ধন্যবাদ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার আমাদের সঙ্গে ছিলেন। বৈদ্যনাথ ঘোষ চিকিৎসক এবং কাকলি ঘোষ দস্তিদারের পুত্র। এরপরে আরেকজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু তার আগে আমি বলছি না, তৃণমূল কংগ্রেসের মানে এখনও গল্পের বাকি রয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক রয়েছেন, কিন্তু তার ব্রেকিং নিউজটা একবার আমি দেখে নেব এবং তারপর আখরুজ্জামান সাহেবের কাছে আমি সরাসরি যাব। আখরুজ্জামান সাহেব নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর এই বিধায়ক তিনি কি বলেছেন সেই ব্রেকিং নিউজটা একবার চালানোর জন্য আমি বলব। ঘাসফুলের লোগো এবার হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। ঋতব্রত গোষ্ঠীর বিধায়ক এবার লোগোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনে যেতে চলেছেন। বিদ্রোহীরা এবার বিধানসভায় যাতে তারা জোড়াফুল লোগো ব্যবহার করতে পারেন, সমস্ত কাজকর্মের সাথে জোড়াফুল লোগো, লেটার হেড এবং রাবার স্ট্যাম্প ব্যবহার করতে পারেন। ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ। রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আখরুজ্জামান সাহেব, ময়ূক রঞ্জন ঘোষ বলছি, একটু বুঝিয়ে যদি বলেন যে কি মূলত আপনাদের দাবি যার জন্য আপনারা নির্বাচন কমিশনে যাচ্ছেন। দেখুন, আমি যেটা বলেছি যে আজকে তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক, সমস্ত বলতে 80 জনের মধ্যে 71 জন বিধায়ক, সংসদের 28 জনের মধ্যে প্রায় 22 জন, রাজ্যসভার 13 জনের মধ্যে প্রায় 8 জন, এবং যারা বিভিন্ন জেলা সভাপতি ছিলেন 80% জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিগণ, এবং যারা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে ছিলেন, শাখা সংগঠনের নেতৃত্বে ছিলেন, তারা আমাদের এই ব্লকের সঙ্গে তারা যোগাযোগ রাখছে। এবং তাদের মূল দাবি যেটা কল্যাণদা পরশুদিন আপনাদের টিভি চ্যানেলের সামনে প্রকাশ্য বলেছেন যে রক্তের সম্পর্ক রাখবে না দুর্দিনের কর্মীদের রাখবে, সিদ্ধান্ত নেত্রীকে নিতে হবে। এই দাবিটা আমাদের মূলত ছিল, আমাদের দাবিকে মান্যতা দেওয়া হয়নি। তাই আমরা যে ব্লকটা নতুন তৈরি করেছি, আমি নয় আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি সারা বাংলা জন্ম লগ্ন থেকে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন, নেত্রীর সঙ্গে যুক্ত আছেন, আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি আমরা মূল তৃণমূল কংগ্রেস আসের উপর জোড়াফুল, এটা আমাদের হওয়া উচিত। কারণ বাংলার 80% যারা দুর্দিনের তৃণমূল কংগ্রেসের সাথী, জন্ম লগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন, এবং আমরা যারা বিধায়ক হয়েছি প্রায় 80 জনের মধ্যে 70 থেকে 71 জন, সংসদের মধ্যে 28 জনের মধ্যে 20 থেকে 22 জন, রাজ্যসভা সংসদের মধ্যে 8 থেকে 9 জন আজকে আমাদের এই ব্লকের সঙ্গে যুক্ত আছে। এবং সারা বাংলা যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে নেত্রীর সঙ্গে লোগোটা আপনারা কেন চাইছেন? জোড়াফুল লোগোটা কেন চাইছেন? আলোচনা করে আমরা তৃণমূল কংগ্রেসের টোটাল আইডেন্টিটি, যেটা মূল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমাদের সঙ্গে আছে, তাই আমাদের মূল দাবি যে ঘাসের লোগো সহ
আমাদের তৃণমূল কংগ্রেসে আছেন, যাতে আমাদের নতুন ভাবে দেওয়া হয়। আমরা নতুন ভাবে বাংলা, যা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন, জন্মলগ্ন থেকে যারা তৃণমূল আক্রমণ সাহেব, আপনারা কি জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছেন? আমরা যেখানে যাওয়ার প্রয়োজনে আইডেন্টিটি নেওয়ার জন্য, এবং এটা আপনাকে পরিষ্কার করি, যারা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসটা করেন এরকম বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জন্মলগ্ন থেকে করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মলগ্ন থেকেই তৃণমূলটা করে। অভিষেক তৃণমূল 98 থেকে আমার জন্ম হয়েছিল, আমার জন্ম থেকে না। আমরা তো তৎকাল তৃণমূল, আমরা তো তৃণমূল করতে চাইনি। আমাদের ঘেরে ঘুরে বিরোধী শূন্য করার জন্য আমাদের নিয়ে আসা হয়েছিল। মানে আপনারও রাগটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। 98 সাল থেকে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেসটাকে তৈরি করেছে, এরকম বর্ষিয়ার নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এরকম বর্ষিয়ার নেতৃত্বের মধ্যে আমরা তাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করে, তাদের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করে আমরা নির্বাচন কমিশন সহ যেখানে যা যাওয়ার আমরা সেই দাবি রাখি। বেশ, তার মানে এই মুহূর্তে আপনারা মানে তৃণমূল কংগ্রেসের লোগোটা চান, তৃণমূল কংগ্রেসের নামটা মানে ব্র্যান্ডটা চান, মানে সবটাই তৃণমূল কংগ্রেসের চান। আম চান, ছালা চান, লেজা চান, মুড়ো চান। তাহলে থাকবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে? আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবো কেন? আমরা যেটা তৃণমূল কংগ্রেসে আছে, মানে যেটা পার্টির সংগঠন মোতাবেক যেভাবে পার্টি তৈরি হয়, পার্টির ম্যান্ডেট যেটা বলে, সেই ম্যান্ডেটকে সামনে রেখে আমরা ম্যাক্সিমাম মেজরিটি নিয়ে আমরা আজকে এই দাবিটা নির্বাচন কমিশনে রাখবো। শুধু আমরা 70 বা 71 জন বিধায়ক নই, আমরা 20 বা 21 জন সংসদ নই, 8-9 জন আমরা রাজ্যসভার মেম্বার নই। সারা বাংলার যারা 98 সাল থেকে তৃণমূল কংগ্রেসটাকে জন্ম দিয়েছেন, কেউ জেলা প্রেসিডেন্ট আছেন, কেউ রাজ্যের নেতৃত্বে আছেন, বর্ষিয়ার নেতৃত্ব, সকলেই আমরা চাইছি যে তৃণমূলটাকে আমরা একসঙ্গে ঘাসের উপর জোড়া ফুল যে প্রতীকটা মূল, আমরা তৃণমূল কংগ্রেস আমরা এই দাবি নির্বাচন কমিশনকে রাখতে চলেছি আমরা সকলে। এবং এই কমিটি কে হবে, বর্ষিয়ার নেতৃত্বের মধ্যে থেকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মানে প্রতীক আমি প্রতীক লেখার জন্য বলবো, শুধু লোগো নয়, প্রতীকটা। নির্বাচন কমিশনের যে প্রতীক, সেই প্রতীকটাও হাতছাড়া হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। আক্রুজ্জামান সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি রয়েছেন তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়ে নিতে চাই। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে এবং অরিত্র রয়েছে। কর্নেল দীপ্তাংশু, লোগো বা প্রতীক এটাও এবার হাতছাড়া হতে চলেছে, মানে এটা যদি নির্বাচন কমিশন মেনে নেয়, আক্রুজ্জামান সাহেবের কাছে যদি লোগো চলে যায় বা প্রতীক চলে যায়, মানে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো দলটাই থাকবে না, মানে দলের সাইনবোর্ডও থাকবে না। আমটাও গেল, ছালাটাও গেল, কিছুই পড়ে, আঁটি পড়ে থাকবে আমার মনে হয়। পার্টি ফান্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রতীকের পাশাপাশি যদি পার্টি ফান্ড চলে যায়, শেষ। 3000 ময়ূক, সবচেয়ে বড় হচ্ছে 3000 কোটি। 3000 কোটি কোন দিকে যাবে এই প্রশ্ন রয়ে থাকবে, এবং এইটা নিয়েই মারপিটটা থাকবে। এবং যাদের কাছে সংবিধান অনুযায়ী এবং কনস্টিটিউশন অনুযায়ী যে সিম্বল যার কাছে যাবে, যে আসল তৃণমূল, তার কাছেই ফান্ডও যাওয়া উচিত। এটাই আমরা দেখেছিলাম মহারাষ্ট্রে শিবসেনায়, কোর্টও মেনে নিয়েছিল। তো এতদিনের এই যে ফান্ড যে হলো 3000 কোটি, কোথার থেকে 3000 কোটি এলো সে প্রশ্ন রাখছি না, তবে 3000 কোটি ঠিকভাবে যেন ইউটিলাইজ হয় একটা রাজনৈতিক দলের, এবং বাংলার প্রকৃতপক্ষে মানুষের পক্ষে গ্রাসরুট যেটা বলা হতো, সত্যি করে গ্রাসরুটের তাদের কাছে যেন পৌঁছয় এই পার্টি, সেটাই সেটাই আমাদের কাছে থাকবে। এবার আমরা জানতে চাই যে সময় বলবে এই ঘাসফুল কাদের, দুজনের না সবার, এই যারা 64-65 জন ঋতব্রতর যে দল, সেটা সময়ের অপেক্ষা। আমার মনে হয় আক্রুজ্জামান সাহেব যা বললেন, এটা ইসিআই খুব শিগগিরই ক্লিয়ার করবে। এটা আমার মনে হয় ইলেকশন কমিশন সেন্টারে এদের যেতে হবে, এবং সেইখান থেকে সংবিধান অনুযায়ী যেহেতু এখানে মেজরিটি একদিকে চলে গেছে,
সেইখানে এই সিম্বল তাদের কাছেই যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে ৩,০০০ কোটি তার কারণ আমার মনে হয় যে দুজন আছে তাদের একমাত্র নজর এই ৩,০০০ কোটির ওপর। মাথায় হাত পড়ে যাচ্ছে। আমি অরিত্রর কাছে যাব, একদম সংক্ষেপে যাব। অরিত্র, এই পার্টি ফান্ড একটা বিষয় এবং প্রতীকটা একটা বিষয়, মানে ঋতব্রত যদি এখানে প্রতীকটা নিয়ে নেয় তৃণমূল কংগ্রেস, আর ওদিকে এনসিপিআই বলে যে ত্রিপুরার যে দল, সেই ত্রিপুরার দল মিশে যায় তৃণমূলের সাথে, মানে একটা আমি লেয়ারের উপর লেয়ার, ক্রিস্টোফার নোলানের সিনেমা মনে হচ্ছে এবার আমার। হ্যাঁ, একেবারেই তাই। কনক্লুডিং রিমার্ক এটাই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে বুঝেছিলেন বলেই রাতারাতি আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে পার্টির সমস্ত অর্গানাইজেশনাল ফ্রন্টকে উনি ডিজলভ করে দিয়েছিলেন, সমস্ত কমিটিকে ভেঙে দিয়েছিলেন। এটা এখন ফিনিক্স পাখির মতো শেষবার জেগে ওঠার একটা চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ চেষ্টা হচ্ছে। তার কারণ মেজরিটি বা সংখ্যা ওনার কাছে নেই। ওনার লোকসভায় ওনার সংখ্যা নেই, রাজ্যসভায় ওনার সংখ্যা নেই, বিধানসভায় ওনার সংখ্যা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রোটেক্ট করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক ইতিহাস, নিজের লোগো, নিজের পার্টির নাম এবং পার্টি ফান্ড সেটাও হাতছাড়া করবেন। এবং আপনি নিশ্চিন্তে থাকুন যে এই যে নতুন সংগঠন যে ব্লকটি তৈরি হচ্ছে, 2/3 মেজরিটি হাতে পেলে বাই ডিফল্ট এটা ইলেকশন কমিশনের কাছে পিটিশন দিলে সংখ্যার নিরিখে জোড়াফুল প্রতীক এই নতুন ব্লকটি পাবে। এবং স্পিকারের কাছে সম্পূর্ণ সিদ্ধান্ত রয়েছে, তিনিও যদি সংখ্যার ভিত্তিতে দেখেন যে এই বিক্ষুব্ধ তৃণমূলীরা সংখ্যায় বেশি, তাহলে তাদেরকে আলাদা ব্লক হিসেবে স্বীকৃতি দেবে। এবং সেই স্বীকৃতির পরে তারা যদি অন্য কোনো দল বা এনডিএর সাথে যুক্ত হয়ে যায়, তাহলে আর নতুন ভোটেরও দরকার পড়বেন না। তো এই হাতে রইল পেন্সিলের মতো শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায় হাত ধরাধরি করে যতটুকু টাকা এদিক ওদিক খাটের নিচে লুকোনো আছে সেটুকু বাঁচানোর ব্যর্থ প্রচেষ্টা করবেন। এর বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের এখানে ইতি। আমি একদম শেষটা করব। সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমরা প্রশ্ন করেছিলাম এই লোগো, এই প্রতীক বাংলার রাজনীতিতে একটা মারাত্মক জিনিস হতে চলেছে। এই যে আমার পেছনে যেরকম আর বাংলার যে লোগোটা রয়েছে, তৃণমূল কংগ্রেসের লোগোটা কি? এক ঝলকে তৃণমূল কংগ্রেস বলতে আমরা কি বলি? ঘাসের ওপর জোড়া ফুল। এই ঘাসের ওপর জোড়া ফুল প্রতীকটা, সেই প্রতীকটাও আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে না, এমনই একটা সম্ভাবনা। যে ছবিটা দেখছেন আপনারা, এটা ঋতব্রতদের কাছে চলে যেতে পারে। এবং 2, এনসিপিআই বলে যে দল, সেই দল বাংলায় ঢুকে পড়ল। এই দল বাংলায় ঢুকে পড়ল দেবের হাত ধরে, জুন মালিয়ার হাত ধরে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই প্রতীক চলে যাওয়া নিয়ে কি বলেছেন একবার শুনবো, এবং তারপর একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব। দেখুন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে বিদ্রোহী সাংসদদের তালিকায় নাম লিখিয়েছেন এবং এনসিপিআই এই নতুন রাজনৈতিক দলের সাথে মার্চ করছেন। সরাসরি সুদীপদার কাছে যাব। সুদীপদা, এনসিপিআই এর সাথে মার্চ করার কি প্রয়োজনীয়তা রইল এবং এতে কোনো আইনি বাধা আসছে না তো? হঠাৎ করে যদি কেউ এক দলে ছিল, হঠাৎ বলল আমরা এর থেকে বেরিয়ে গেছি, আমাদেরকে সেই পার্টির নাম দিয়ে দাও, তাহলে স্পিকার সেটা পারেন না। কোথাও একটা গিয়ে আপনাকে আশ্রয় নিতে হবে। সেই হিসাবে আমাদের একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে হয়েছে, ন্যাশনালি সিটিজেন্স পার্টি। আপনার তো দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা, শুধু এইটুকু জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চ্যালেঞ্জ করে সিম্বলের জন্য, সেখানে কি কোনো বাধা থাকতে পারবে? কিসের জন্য? না, সিম্বল নিয়ে তো আলটিমেটলি আদালতে একটা লড়াই হবার চান্স তো আছেই, কিন্তু 2/3 নিয়ে চলে আসাটার মধ্যে কোনো অগণতান্ত্রিক কাজ নেই। এটা দেশের সংবিধান অনুমতি দিয়েছে, পার্লামেন্টের রুলস অ্যান্ড প্রসিডিওর অনুমতি দিয়েছে, সেটাকে মেনেই এই কাজটি করা হয়েছে। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH